আমাদের সাংস্কৃতিক আধিপত্যবাদ ও ওসমান হাদির লড়াই, এখানে মোটামুটি যে আলাপগুলো এসেছে তাতে মোটামুটি আজকের বিষয়টা কভার হয়ে গেছে। তো আমি মূলত একটা জায়গাতে ফোকাস করতে চাই এবং ওইটার আলোকে সামনের দিকে এগোতে চাই, সেটা হচ্ছে ওসমান হাদি। ওসমান হাদি এইখানে হচ্ছে তাকে দুইভাবে, এই নামটাকেই দুইভাবে রিড করা যায়, ওসমান এবং হাদি। হাদির এই পার্টটা, এটা আমরা সবাই পরিচিত হয়েছি 5ই আগস্টের পরবর্তী সময়ে, এবং আমরা সবাই মোটামুটি 5ই আগস্টের পরবর্তী যে হাদি তার সাথে আমরা পরিচিত, কিন্তু 5ই আগস্টের যে পূর্ববর্তী ওসমান তার সাথে আমরা এখানে অনেকেই পরিচিত না। মানে ওসমান কি তার জন্মলগ্ন থেকেই বিপ্লবী ছিল? তিনি কি এইভাবেই ভাবতেন? তিনি কি এমন করেই নদীর পাড়ে কবিতা লিখতেন? মানে আমাদের তো অনেকের মনে এই প্রশ্নগুলো আসে বারবার। তো ওসমান ভাইয়ের ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প বলি। যেমন হাদি নামটা শুনলে একটা রোমাঞ্চকর একটা ফিল আসে, কিন্তু পক্ষান্তরে ওসমান নামটা রোমান্টিকতায় ভরপুর। আমার খুব মনে পড়ে যে আপনারা সবাই ওসমান হাদির যে চা নিয়ে, আমার আলাপটার একটু ভার্বার্তিকতা মুক্ত রাখবার একটু চেষ্টা করছি। ওসমান হাদি ভাই এর যে চায়ের যে অবসেশন, দুধ চা খেতেন উনি, এবং এটা নিয়ে বারবার বিভিন্ন বক্তব্যেও কথা বলতেন। তো ওনার রং চা নিয়ে একটা ভীষণ রোম্যান্টিসিজম ছিল। উনি রং চা খাওয়ার সময় যে কাজটা করতেন, আমাদের এলাকারই দুইটা ছোট ভাই রবিন এবং আবদুল্লাহ, একজনকে দিয়ে উনি চায়ের পাতা, তারপর হচ্ছে লেবু পাতা, পানি, এইগুলো সংগ্রহ করতেন। আর একজনকে দিয়ে কেতলি, তারপরে হচ্ছে আগুন ধরানোর বিভিন্ন জিনিসপত্র, এগুলো নিয়ে উনি নদীর পাড়ে চলে যেতেন। এরপরে ওইখানে বসেই চা প্রস্তুত করে সুগন্ধা নদীতে গলা পর্যন্ত নিজেকে ডুবিয়ে এরপরে উনি রং চা খেতেন। তো এই ওসমান হাদির সাথে কি বিপ্লবী ওসমান হাদিকে কোনোভাবে মেলানো যায়? মানে ব্যাপারটা একটু কেমন না, যে একটা মানুষ একটু ভবঘুরে স্টাইলের চা খাচ্ছে, তাও আবার নদীর মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে। তো আসলে ওসমান হাদির যে এই ব্যাপারটা, মানে একজন সৃষ্টির প্রেমে মশগুল একটা সত্তা, সে কিভাবে এই যুগের একজন শ্রেষ্ঠ বিপ্লবী হয়ে উঠল, বা তাকে কোন বিষয়টা তাকে এই বিপ্লবী হতে অনুপ্রেরণা দিল বা একরকমের বাধ্য করলো। আসলে ওসমান হাদি কে ছিলেন? ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বাবা মাদ্রাসার শিক্ষক, মা গৃহিণী, মক্তবে পড়েছেন। এরপরে আস্তে আস্তে মাদ্রাসার পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছেন। সেই মানুষটা হঠাৎ করে তার জীবনে এমন কি ঘটল যে পুরো বাংলাদেশ এখন একটা নামে তাদের ধ্যান জ্ঞান, সেটা হচ্ছে ওসমান হাদি। আসলে এই মানুষটার খুব বেশি কিছু যে এর ভেতরে নতুনত্ব ছিল ব্যাপারটা এমন না। তার খুব পরিষ্কার একটা মাথা ছিল। তার যেই বোঝাপড়া, সেই বোঝাপড়ার এই জায়গাটাতে সে ভীষণ সৎ ছিল, এবং তিনি কোনোদিন হীনমন্যতায় ভুগতেন না, এবং আল্লাহর প্রতি তার অসীম বিশ্বাস ছিল। ব্যাস এইটুকুই। তো আমরা আজকে আলাপটাতে যাই যে সাংস্কৃতিক আধিপত্যবাদ আসলে জিনিসটা কি। আমার কাছে মনে হয় যে আমিও যেভাবে কম বুঝি, আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি বোঝেন, তবে আমার এই কম বোঝা থেকেই মনে হয় আলাপটা করলে বেশি ভালো হয়। এবং আমরা এই সাংস্কৃতিক আধিপত্যবাদ বোঝবার সাথে সাথে আমরা ওসমান হাদিকেও কানেক্ট করবার চেষ্টা করব। আর সাংস্কৃতিক আধিপত্য এই জিনিসটা আপনাকে আসলে আপনার মাথায় গুলি ঠেকিয়ে জোর করে আসলে আপনার ভিতরে প্রবেশ করে দেওয়া হয় না। মানে আপনার সামনে এমনভাবে উপস্থাপনা করা হয় যে আপনি যা করেন, আপনি যা ভাবেন, এই জিনিসগুলো খুবই ছোট, লোয়ার ক্লাস, এইগুলো দিয়ে আসলে জাতে উঠবার কোনো সুযোগ নাই। কিন্তু আমার যেইটা, এইটা খুবই উঁচু, এটা অনেক হাই ক্লাস, এইটার মধ্য দিয়েই আপনাকে জাতে উঠতে হবে। এবং একটা সময় পরে এসে যেই জিনিসটা হয় যে আমরাও সেটা বিশ্বাস করতে শুরু করি, এটাই মূলত সাংস্কৃতিক আধিপত্যবাদ।
ইতালির একজন বিখ্যাত দার্শনিক আন্তোনিও গ্রামসি, উনি বলেছিলেন যে এই যে সাংস্কৃতিক আধিপত্যবাদ, এইটা মূলত শাসক, তিনি মূলত পুলিশ বা মিলিটারি এর মধ্য দিয়ে তিনি আসলে আমাদের মধ্যে জোর করে প্রবেশ করান না। তিনি এটাকে আমাদের চিন্তা, মিডিয়া, প্রকাশনা থেকে শুরু করে এই যে আমাদের মনস্তত্ত্বের যে পরিবর্তন ঘটাতে পারে এই ধরনের যেই উপকরণগুলো রয়েছে, এইগুলোর মধ্য দিয়ে একটা বিরাট পরিবর্তন ঘটান, আমাদের কাছে এই ব্যাপারগুলোকে পুরো স্বাভাবিক করে তোলেন। তো এখন আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে আসলে এইটা কিভাবে ঘটে। দেখেন, আপনি যখন রবীন্দ্রনাথের গান শোনেন তখন আপনি খুব সংস্কৃতি মনা, ওয়াও। আর যখন আপনি হামনাদ গান তখন আপনি হয়ে যান মৌলবাদী। আবার যখন আপনি শাড়ি, টিপ, চুড়ি পরেন তখন আপনি খুব আধুনিক। আবার আপনি যখন হিজাব পরেন তখন আপনি হয়ে যান পিছিয়ে পড়া। আপনি যখন ইংলিশ মিডিয়ামে পড়েন তখন আপনি খুব স্মার্ট। আবার আপনি যখন মাদ্রাসায় পড়েন জঙ্গি হবে না তো? এই যে মনস্তত্ত্ব, এইটা আসলে ঠিক করে দিল কারা? ওসমান হাদি ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন করতে শুরু করেছিলেন যে একটা নির্দিষ্ট শ্রেণীর পোশাক, একটা নির্দিষ্ট শ্রেণীর চালচলন, একটা নির্দিষ্ট শ্রেণীর সংস্কৃতি, এই যে নির্দিষ্ট শ্রেণীর যেই সংস্কৃতিগুলো, এইগুলো আপামর জনসাধারণের উপরে চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, এইটাই হচ্ছে সাংস্কৃতিক ফ্যাসিজম। তো আমাদের সকলকে এই জায়গাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। তো এই জায়গায় আসলে হাদি কি বলতেন? হাদি কি বলতেন রবীন্দ্রনাথ খারাপ বা বাংলা গান ভালো না? ব্যাপারটা কি এমন না। উনি বলতেন যে আমার কোনটা সংস্কৃতি এইটা তো কলকাতা বা দিল্লি ঠিক করে দিবে না, এটা তো আমি ঠিক করব। যে আমি কোন সংস্কৃতির ধারক বাহক হব এইটা একান্তই আমার নিজস্ব ব্যাপার, এইখানে কোনো ধরনের দাদাগিরি চলবে না। তো এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এই সাংস্কৃতিক আগ্রাসনের প্রেক্ষাপটে হাদিকে কেন আমরা আলাদা মনে করি? মানে হাদি এমন কি কাজ করলো যেই কাজের মধ্য দিয়ে হাদি অন্য সবার থেকে আলাদা? এর অন্যতম একটা রিজন হচ্ছে হাদিকে কেউ ওন করতে পারতো না। হাদি নিজের মতো করেই একটা আলাদা সত্তা, যে বিএনপিরও না, যে আওয়ামী লীগেরও না, যে সেকুলারও না, যে ইসলামপন্থীও না। সে প্রত্যেকটা ঘরানাকে নিজের জায়গা থেকে কানেক্ট করবার চেষ্টা করেছেন এবং যেইটা সত্য, যেইটা আমাদের নিজস্ব, সেটাকেই জনগণের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছেন, যার মধ্য দিয়ে হাদি আমাদের সামনে অনন্য হয়ে দাঁড়িয়ে আছেন। হাদি সবসময় বিশ্বাস করতেন যে কোনো কিছু ভাঙার মধ্য দিয়ে আসলে নতুন কিছু গড়া যায় না। নতুন কিছু আমাদের নতুনভাবেই বিনির্মাণ করতে হবে। আমাদের যে অবকাঠামো, এইগুলো ভেঙে দিয়ে আসলে সাংস্কৃতিক আধিপত্যবাদকে ঠেকানো যাবে না। তো ওসমান হাদি আসলে কোন সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? দশকের পর দশক ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সাংস্কৃতিক শ্রেণীবিন্যাস করা হয়েছে। ছায়ানট, উদীচীর মতো প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট শ্রেণীর সংস্কৃতিকে বাংলাদেশের জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং যারা এর বাইরে তাদেরকে সাম্প্রদায়িক পশ্চাৎপদ বলে আখ্যায়িত করা হয়েছে। তো এখন কি করবেন? উদীচী ছায়ানট গিয়ে ভেঙে দিয়ে আসবেন বা প্রথম আলো থেকে আগুন ধরাই দিয়ে আসবেন? না, ওসমান হাদি বলেছে যে আমাদের এই জায়গাটাতে এর বিকল্প তৈরি করতে হবে। কিন্তু আমরা যেই কাজটা করি, ইসলামপন্থীদের সাথে সম্ভবত ওসমান হাদির এই জায়গাটাতেই আলাদা। তারা চেষ্টা করেন যে কোনো কিছু ভেঙে দিয়ে ওই জিনিসটাকে নাই করে দিতে, আর ওসমান হাদি চেষ্টা করেন এর বিকল্প তৈরি করে দিয়ে এর থেকেও ভালো সংস্কৃতির ঝান্ডা তিনি তুলে ধরার চেষ্টা করেন। সুতরাং আমাদের এই জায়গাটাতে অবশ্যই ফোকাস থাকতে হবে। আমাকে বক্তব্য দেওয়ার আগেই বলে দিয়েছে যে 24 আজকে খেলা আছে, সংক্ষিপ্ত করতে। তো এখন আসলে আমাদের করণীয় কী? আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজস্ব বয়ান উৎপাদন করতে হবে। আমরা আসলে এই যে অনেকেই এখানে আলাপ করলেন যে দেশভাগের সময় যেই সিনেমাগুলো হয়েছে, সেই সিনেমাগুলোতে আমাদের যেটা স্বাধীনতা, সেই জিনিসটাকে দেখানো হয় দেশভাগ।
আপনারা সিনেমা বানাইতে নিষেধ করছে কে? মানে আপনারা কেউ বাইধা রাখছে যে আপনি 47 নিয়ে কোনো ধরনের সিনেমা বানাইতে পারবেন না বা কোনো নাটক বানাইতে পারবেন না? আপনি বানান না, এটা আপনার অযোগ্যতা, সেইটা আরেকজনের উপর আপনি চাপাইয়ে দেন কেন? তো আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদের নিজেদের গান লিখতে হবে, নিজেদের কবিতা লিখতে হবে, নিজেদের সংস্কৃতি নির্মাণ করতে হবে, নিজেদের সংস্কৃতির বয়ান তৈরি করতে হবে। প্রতিষ্ঠান গড়া, জুলাইয়ের পরে সবাই যখন বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতলে আশ্রয় নিতে ব্যস্ত, অনেকেই নিজস্ব রাজনৈতিক দল খোলায় ব্যস্ত, তখন ওসমান হাদি কী করেছিলেন? ওসমান হাদি ইনকিলাব মঞ্চ করেছেন। কারণ উনি একটা জিনিস ভেবেছেন যে যেই সাংস্কৃতিক আধিপত্য বাংলাদেশে কায়েম হয়েছে সেটাকে শুধুমাত্র প্রতিবাদ দিয়ে আসলে দূর করা যাবে না, এর জন্য দরকার আমাদের প্রচুর প্রতিষ্ঠান। কিন্তু আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে জুলাইয়ের পরে একমাত্র ইনকিলাব কালচারাল সেন্টারের বাইরে জুলাই অনুপ্রাণিত আর একটা সংগঠনও তৈরি হয় নাই, যেইটা বাংলাদেশে সাংস্কৃতিক আধিপত্যবাদ নিয়ে কাজ করবে। আমাদের প্রচুর মিডিয়া লাগবে, আমাদের নির্দিষ্ট কোনো একটা মিডিয়া নাই। আমাদেরকে, আপনি ভাবেন না এই প্রথম আলো বা ডেইলি স্টার, এর বিকল্পকে আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারছি? মানে আপনারা যেই কাজটা করেন সেটা হচ্ছে বিলিয়ন ডলারের যেই সাংস্কৃতিক আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম হয়েছে সেটাকে জোড়াতালি দেওয়া ইনকিলাব কালচারাল সেন্টার দিয়ে কোনো রকম একটা বুঝ ব্যবস্থা তৈরি করে দিতে চান। ভাই, এইটা আসলে খুবই হাস্যকর কথা, এইভাবে আসলে সম্ভব না। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওসমান হাদি ইনসাফের, ন্যায় বিচারের একটা রাজনীতি করতে চেয়েছিলেন। আমাদের সকলকে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। মাঝে মধ্যে দেখি যে আমাদেরকে বলা হয় ইনকিলাব মঞ্চ এই কাজটা করলো না কেন, ইনকিলাব মঞ্চ ওই কাজটা করলো না। আমরা জানি যে আমাদের প্রতি ভীষণ প্রত্যাশা কাজ করে, কিন্তু এই সকল দায়িত্ব যদি আপনারা ইনকিলাব মঞ্চকে দিয়ে দেন তাহলে ইনকিলাব মঞ্চ আসলে খুব বেশি সামনের দিকে আগাতে পারবে না এই ভারে। তা আমরা মনে করি যে আমরা সবাই মিলে যদি এই জায়গাটাতে কাজ করা শুরু করি তখনই কেবলমাত্র আমরা এখান থেকে উত্তরণের কোনো একটা পথ খুঁজে বের করতে পারবো। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে প্রজন্মগত ঐক্য। ওসমান হাদি ইনকিলাব মঞ্চ এই জন্য তৈরি করে নাই যে পরবর্তী সময়ে এইখান থেকে তিনি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন। তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন এইখান থেকে রাজনৈতিক গ্রুমিংয়ের মধ্য দিয়ে, যাতে পরবর্তী সময়ে বাংলাদেশপন্থী রাজনীতিবিদ তৈরি হয়। তার জন্য সে বিভিন্ন দলে অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু তার চিন্তা চেতনা, তার মনস্তত্ত্বে একটা জিনিসই থাকবে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ। আমাদেরকে সেই বাংলাদেশের লড়াইয়ের জন্য কাজ করতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।